চলে যাক বা চাকরি থাক, এটা আসলে আমার কাছে ওই মুহূর্তে কোনো ব্যাপার ছিল না। গুলি, লাশের স্তূপ আর বিবেকের দহন। পুলিশের ইউনিফর্ম খুলে কেন জুলাইয়ের মিছিলে মিশে গিয়েছিলেন তিনি? খাকির আড়ালে যেন এক গোপন বিদ্রোহী। কে এই পুলক, যিনি বাঁচিয়েছিলেন শাহবাগ থানা? 5 আগস্টের অগ্নিকুণ্ড এবং 9 আগস্টের প্রথম জিডি। ধ্বংসস্তূপের মাঝে একাকী দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসারের রোমহর্ষক ডায়েরি। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। কথাগুলো কোনো সাধারণ রাজনীতিকের নয়, কথাগুলো এমন একজন মানুষের যিনি ছিলেন সদ্য পতন হওয়া এক ফ্যাসিস্ট সরকারের বেতনভুক্ত কর্মচারী, যার গায়ে থাকার কথা ছিল পুলিশের ইউনিফর্ম, যার হাতে থাকার কথা ছিল আন্দোলনকারীদের দমনের অস্ত্র। কিন্তু ইতিহাসের পাতায় মাঝে মধ্যেই এমন কিছু চরিত্র জন্ম নেয় যারা সমস্ত হিসেব নিকেশ উল্টে দেয়। ফিরে চলুন 24-এর সেই রক্তস্নাত জুলাইয়ে। পুরো দেশ যখন স্বৈরাচারের বুটের তলায় পিষ্ট, রাজপথে যখন গুলির বৃষ্টি, তখন সেই পুলিশেরই একজন কর্মকর্তা ইউনিফর্ম খুলে সাদা পোশাকে মিশে গিয়েছিলেন আন্দোলনকারী ছাত্র জনতার মিছিলে। ভাবতে পারেন, একদিকে চাকরি হারানোর ভয়, অন্যদিকে রাষ্ট্রদ্রোহের তকমা। সব কিছুকে তোয়াক্কা না করে কিভাবে তিনি সেদিন ডাবল এজেন্টের মতো কাজ করেছিলেন, কিভাবে তিনি একা হাতে রক্ষা করেছিলেন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শাহবাগ থানা। আজ আমরা আপনাদের শোনাব পুলিশ কর্মকর্তা মাইনুল ইসলাম খান পুলকের সেই রোমহর্ষক এবং অজানা অধ্যায়ের গল্প। জুলাই মাস, বারুদের গন্ধে ভারী হয়ে আছে ঢাকার বাতাস। তৎকালীন পুলিশ প্রশাসন তখন আন্দোলন দমনে মরিয়া, কিন্তু মাইনুল ইসলাম খান পুলক ছিলেন যেন স্রোতের বিপরীতে হাঁটা একজন মানুষ। তৎকালীন প্রশাসন তাকে বিশেষ কোনো ডিউটিতে রাখেনি, আর এই সুযোগটিকেই তিনি কাজে লাগিয়েছিলেন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বাজিতে। সাদা পোশাকে তিনি ঢুকে পড়েন আন্দোলনকারীদের ভেতরে, গড়ে তোলেন এক নিবিড় সখ্যতা। কিন্তু কেন? তার উদ্দেশ্য ছিল অত্যন্ত স্পষ্ট। আন্দোলন যেন কোনোভাবেই ধ্বংসযোগ্য বা জ্বালাও পোড়াওয়ের দিকে না যায়। তিনি সাধারণ ছাত্র জনতাকে বোঝাতেন কিভাবে শান্তিপূর্ণভাবে পুরো দেশের মানুষকে শোষণের বিরুদ্ধে রাস্তায় নামানো যায়। এটি ছিল এক ভয়ঙ্কর বিপজ্জনক খেলা। সহযোদ্ধারা ঘুণাক্ষরেও জানত না যে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দেওয়া এই মানুষটি আসলে পুলিশে চাকরি করেন। যদি জানাজানি হতো, তবে একদিকে প্রশাসনের রোষানলে পড়ে চাকরি তো যেতই, জুটতে পারত চরম শাস্তি। অন্যদিকে উত্তেজিত জনতার হাতেও জীবন বিপন্ন হতে পারত। কিন্তু পুলক ছিলেন নির্ভীক। দেশের প্রতি নিখাদ ভালোবাসা আর ফ্যাসিবাদ পতনের নেশায় তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করেছিলেন। আকাশ থেকে যখন হেলিকপ্টারের গুলি ধেয়ে আসছে, যখন আবু সাঈদের মতো বীরদের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে, তখন পুলকের ভেতরে শুরু হয় এক প্রবল রক্তক্ষরণ। তিনি বুঝতে পেরেছিলেন স্বৈরাচারের মসনদে ভয়ঙ্কর ফাটল ধরেছে। 6 আগস্টের ঢাকা চলো কর্মসূচি যখন এগিয়ে 5 আগস্ট করা হলো, তখনই একজন দূরদর্শী পুলিশ কর্মকর্তা হিসেবে পুলক হিসাব মিলিয়ে ফেলেছিলেন এই জনস্রোত আর ঠেকানোর কোনো উপায় নেই। 5 আগস্ট, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন। শুরু হলো বিজয় উল্লাস, কিন্তু সেই উল্লাসের আড়ালে শুরু হলো আরেক বিভীষিকা। সারা দেশের থানাগুলোতে একে একে আগুন জ্বলতে শুরু করলো। যাত্রাবাড়ি থেকে শুরু করে ঢাকার প্রায় প্রতিটি থানা যখন উত্তেজিত জনতার আক্রোশের শিকার, তখন তৎকালীন আইজিপি মইনুল ইসলাম বারবার ওয়্যারলেসে নির্দেশ দিচ্ছিলেন, শাহবাগ থানাটা যে কোনো মূল্যে রক্ষা করো। কিন্তু কিভাবে? পুলিশের তখন মাঠে দাঁড়ানোর মতো বিন্দুমাত্র মনোবল নেই। ঠিক সেই মুহূর্তে মাইনুল ইসলাম খান পুলক খেললেন তার তুরুপের তাস।
তিনি তার সেই গোপন আন্দোলনকারী নেটওয়ার্কের সাথে যোগাযোগ করলেন, মোবাইল ফোনে এবং লোক মারফত বার্তা পাঠালেন। আর এরপর যা ঘটল তা এক অবিশ্বাস্য রূপকথা। যে ছাত্র জনতা থানা ভাঙতে আসতে পারত, পুলকের আহ্বানে সাড়া দিয়ে তারাই শাহবাগ থানার চারদিকে মানব ঢাল তৈরি করল। তারা নিজেরাই থানা পাহারা দিল। তাদের প্রিয় সহযোদ্ধার কথায় শাহবাগ থানায় সেদিন একটি ফুলের টোকাও লাগতে দেয়নি জনতা। বিজয় তো হলো, কিন্তু তার দাম কত? 5 আগস্টের পর ঢাকা মেডিকেল কলেজের মর্গ পরিণত হয়েছিল এক আস্ত মৃত্যুপুরীতে। সারি সারি লাশের স্তূপ, শত শত লাশ, বাতাসে কেবলই পচা রক্তের গন্ধ। এই লাশগুলো পোস্টমর্টেম করার বা সরানোর মতো কোনো লোক নেই। আত্মীয় স্বজনরা লাশের খোঁজে হাহাকার করছে। ঠিক সেই নরকপুরীতে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পুলক। তার 2 সহকর্মী কনস্টেবল বিল্লাল এবং সালাউদ্দিনকে নিয়ে তিনি দিনরাত এক করে ফেললেন। লাশের স্তূপ থেকে একে একে বডিগুলো বের করে তারা স্বজনদের কাছে বুঝিয়ে দিতে লাগলেন। কিন্তু সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি কি ছিল জানেন? সেই লাশের স্তূপে কেবল আন্দোলনকারীদের লাশ ছিল না, ছিল তাদের নিজেদের সহকর্মী পুলিশ সদস্যদের লাশও। নিজের কাঁধে যখন নিজেরই সহকর্মীর নিথর দেহ তুলে নিতে হচ্ছিল, তখন পুলকের মনের ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছিল তা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। একদিকে বিজয়ের আনন্দ, অন্যদিকে রক্তের দাগ। এক অদ্ভুত মানসিক টানাপোড়েনে পড়ছিলেন তিনি। 5 তারিখের পর শাহবাগ থানা যেন এক ভুতুড়ে বাড়ি। পুলিশের পোশাক পরে বাসা থেকে বের হওয়ার মতো বুকের পাটা তখন কারো নেই। পুলিশের মোরাল বা মনোবল তখন মাটির সাথে মিশে গেছে। থানার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী, আর পুরো শাহবাগ থানায় পুলিশের পক্ষ থেকে দাঁড়িয়ে আছেন মাত্র 2 জন মানুষ। তাদের একজন হলেন মাইনুল ইসলাম খান পুলক, আর তার পাশে আরেকজন সাব ইন্সপেক্টর। সেনাবাহিনীর সহায়তায় একটু একটু করে ভয় কাটিয়ে উঠতে শুরু করে সাধারণ মানুষ। 5 তারিখের পর থেকে থানায় কোনো কাজ হয়নি কোনো মামলা বা ডায়েরি। অবশেষে 9 আগস্ট একজন সাধারণ ভিকটিম এলেন থানায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দীর্ঘ এক শ্বাসরুদ্ধকর স্থবিরতার পর মাইনুল ইসলাম খান পুলকের হাত দিয়েই রুজু হলো নতুন বাংলাদেশের, নতুন শাহবাগ থানার প্রথম জিডি। এই অসম্ভব যাত্রায় পুলক একা ছিলেন না। সিভিল পোশাকে তাকে সার্বক্ষণিক ছায়ার মতো সহযোগিতা করেছিলেন এসআই আশরাফুল, এএসআই রুহুল, এসআই রাশিদুল এবং অপারেটর মমিন। তাদের এই অসীম সাহসিকতাতেই সচল হয়েছিল শাহবাগ থানা। ইতিহাস সব সময় চিৎকার করে লেখা হয় না, কিছু ইতিহাস লেখা হয় মাইনুল ইসলাম খান পুলকদের মতো মানুষদের নীরব আত্মত্যাগে, যিনি নিজের জীবন বাজি রেখেছিলেন একটি ভয়হীন বাংলাদেশের জন্য, যিনি প্রমাণ করেছেন ইউনিফর্মের ভেতরেও একটি জ্যান্ত মানুষ থাকে, যার বিবেক কখনো কখনো সমস্ত শৃঙ্খল ভেঙে ন্যায়ের পক্ষে দাঁড়ায়। 5 আগস্টের ওই বিজয় কেবল রাজপথের ছিল না, ওই বিজয় ছিল প্রতিটি সেই মানুষের যারা অন্ধকারের বিরুদ্ধে ছোট হলেও একটি মোমবাতি জ্বালিয়েছিলেন। পুলিশ বাহিনীর পুনর্গঠন, জুলাই অভ্যুত্থানের অজানা আরও সব রুদ্ধশ্বাস নেপথ্য গল্প এবং নতুন বাংলাদেশের প্রতিটি চাঞ্চল্যকর আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।